হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। সকালবেলাতেই শান্তিনিকেতন নামের অট্টালিকার বুকে অস্বস্তির ঢেউ দাপিয়ে বেড়াতে শুরু করলো। রাত ঘুম পুড়িয়ে দেয়া ঘটনা ভোরের আলোয় ফুটতেই ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়েছে কোনায় কোনায়। নিলয়ের শরীরের নীলচে দাগগুলো রাগে উপচে পড়া অভিমানকে আরো উস্কে দিচ্ছে। তার মাকে সাথে নিয়ে ঝড়ের গতিতে সে ঢুকে পড়ল শ্রাবণদের বাড়িতে, যেখানে আজ শান্তির নামে থাকা এই গৃহটি অশান্তির কুণ্ডলী। ভোর রাতের স্নিগ্ধতা ভেঙে হঠাৎই এভাবে ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেকে উপস্থিত হতে দেখে খাবার টেবিলে বসা রাহেলা বেগম থমকে গেলেন। বসার ঘরে হওয়াটা আচমকা বদলে গেল। আফসানাও বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নিলয়ের চেহারার ক্ষতগুলো দেখতেই রাহেলা বেগম তড়াক করে উঠে ছুটে গেলেন তার সামনে। কি হয়েছে তোর বাবা? এরকম ছিন্ন ভিন্ন দশা কেন তোর? কপাল ফাটলো কি করে? নিলয় দাঁত চেপে বলে উঠল, সেটা তোমাদের ছেলে শ্রাবণকেই না হয় গিয়ে জিজ্ঞেস করো ফুপু। মানে? রাহেলা বেগম বিস্ময়ে চোখ বড় বড় করেই কথাটা বললেন। তার প্রশ্নের সাথে সাথেই আফসানা বেগম খানিক এগিয়ে এলো। ছেলের কথা শুনতেই চেহারার উৎকণ্ঠার রেখা ধরা দিল। আর ঠিক সেই মুহূর্তেই নিলয়ের মা কোহিনূর বেগম গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, রাহেলা আপা, তোমার ভাসুরের ছেলে শ্রাবণ আমার নিলয়কে অন্যায়ভাবে মেরেছে। আমি এর বিচার চাই, এখনই চাই। শ্রাবণ নিলয়কে মেরেছে কেন? এমন অদ্ভুত আচরণ তো শ্রাবণের স্বভাবের নয়। রাহেলা বেগম আরো এক ধাপ এগিয়ে বলে উঠল, ভাবি তোমার কোথাও ভুল হয়নি তো? শ্রাবণ কেন নিলয়কে মারবে? ও তো এমন ছেলেই না। ও আচ্ছা, এখন নিজের ভাইয়ের ছেলে রেখে ভাসুরের ছেলের তরফদারি করছো তুমি আপা? আমাদের কি মিথ্যেবাদী মনে হচ্ছে তোমার? আমি তা বলিনি, কিন্তু শ্রাবণ কেন মারবে ভাবি? এরপর নিলয়ের দিকে তাকিয়ে বলল, কেন মেরেছে শ্রাবণ তোকে? এমনি এমনি শ্রাবণ তো কাউকে মারবে না। কোহিনূর বেগম হো হো করে হেসে উঠল। নিলয়ের ক্ষত জায়গাগুলো দেখাতে দেখাতে রাহেলার দিকে তাকিয়ে বলে উঠল, আমার ছেলেকে মেরে আধমরা করে দিয়েছে আপা। তুমি দেখতে পাচ্ছ না? মেরে ফেললে বিশ্বাস করতে যে শ্রাবণী করেছে এসব। তোমার থেকে তো এসব আশা করিনি আপা। দুজনের মাঝে কিছুটা কথা কাটাকাটি লেগে গেল। রাহেলা বেগম নরম স্বরে কথা বললেও কোহিনূর বেগম স্বর চওড়া হতে লাগলো। চিৎকারের দমকা আওয়াজে সিঁড়িঘর পেরিয়ে ঢুকে গেল শ্রাবণের ঘরে। চেঁচামেচি সেই শব্দ ভেদ করে আচমকা ভোরের ঘুম ভেঙে গেল শ্রাবণের। গভীর ঘুম ভেঙে সে আধ বিভ্রান্ত চোখে উঠে বসল। ফজরের আলো ফোটার আগেই সে মেঘের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়েছিল। রাতের ক্লান্তি মানসিক ঝড় তাকে গুড়িয়ে দিয়েছিল বলে আবার শুয়ে পড়েছিল। আজ শুক্রবার, বিশ্ববিদ্যালয় বন্ধ এই ভেবে কিছুটা শান্তিতে ঘুমাবার চেষ্টা করছিল, কিন্তু ঘর জোড়া হট্টগোল তার অস্থির ঘুমটুকুও ছিনিয়ে নিল। ধীর ভারী পায়ে দরজা ঠেলে বাহিরে বেরিয়ে এলো শ্রাবণ। নির্লিপ্ত চাহনিতে সিঁড়ি বেয়ে নামতে শুরু করতেই তাকে দেখা মাত্র কোহিনূর বেগমের কণ্ঠ আবারও ছুরির ধারালো শব্দে বাতাসে কাঁপালো, ওই তো দেখেন, আপনাদের সেই গুণধর ছেলে নেমে আসছে। আমার ছেলেকে মেরেছে। আমি এর সঠিক বিচার না পেলে আমি কিন্তু থামব না। তার কণ্ঠের বিষ মাখা অভিযোগ মুহূর্তেই ঘরের বাতাস জমাট করে তুলল। সবাই তাকিয়ে রইল শ্রাবণের দিকে। সকলের উত্তপ্ত দৃষ্টি একবার নিস্পৃহভাবে পেরিয়ে গেল শ্রাবণের চোখ। সে নির্বিকার একবার শুধু চারিদিকে চোখ বুলিয়ে দিয়ে দু হাতে ট্রাউজারের পকেটে ঢুকিয়ে সোজা টেবিলের দিকে হাঁটা ধরল। এমনভাবে সবাইকে পেরিয়ে গেল যেন নিলয় তার সামনে দাঁড়িয়েই নেই। এই বাড়ির ফুঁসে ওঠা পরিস্থিতি তার জীবন থেকে বহু আলোকবর্ষ দূরের কোনো দৃশ্য। হাঁটতে হাঁটতে সে নির্বিকার গলায় বলে উঠল, মা, খিদে পেয়েছে, খাবার দাও। তার এই নির্লিপ্ত কাটা ঠান্ডা ভঙ্গিমা কোহিনূর বেগমের রক্তে নতুন আগুন ধরিয়ে দিল। তিনি বুকে হাত ঠুকে দাঁত চেপে কটমট করে বলে উঠলেন, আমার ছেলেকে মেরে এখন ভাব ধরে ঘুরে বেড়াচ্ছে। এরপর রাহেলা বেগমের দিকে ঘুরে আরো গর্জে উঠল, আপা, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? কিছু বলবে না? এবার ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো শ্রাবণ। চোখে এক ফোঁটা অস্থিরতা নেই, হিমশীতল স্থিরতা চেহারায় ঢাকা।
তারপর সেই একই স্বর, একই আশ্চর্য নিরাবেগ ভঙ্গিতে ভেজা কণ্ঠে বলে উঠল, এখানে আসার আগে আপনার ছেলেকে জিজ্ঞেস করেননি কেন ওকে মারা হয়েছে? তুমিই না হয় বলো, কেন মেরেছ আমার ছেলেকে? শ্রাবণ ভ্রু পর্যন্ত না তুলেই ধারালো স্বরে উচ্চারণ করল, আপনার ছেলে যা করেছে উপযুক্ত শাস্তি পেয়েছে, বরং আমার তো মনে হচ্ছে শাস্তিটা একটু কমই হয়ে গেছে। এ কথাটা নিলয়ের শরীরের মধ্যে আগুনের শিখা নেমে নিয়ে ছুটল। রাগে তার মুখ লালচে হয়ে উঠল। চোয়াল কাঁপাতে কাঁপাতে সে চিৎকার করে বলল, আমি কি করেছি? হ্যাঁ, মেঘকে নিয়ে একটু মজা করেছিলাম, এতটুকুই। সেটা এখন আমার অপরাধ হয়ে গেল? তুমি এমন ভাব করছো যেন আমি কোনো ভয়ানক চুরি ডাকাতি করে হাতে নাতে ধরা পড়েছি। শ্রাবণ মাত্র চেয়ারে বসে প্লেটটা সামনে টানলো। কাল থেকে কিছু না খেয়ে থাকায় মানুষটার ক্ষুধা ঠিকই পেয়েছিল, কিন্তু নিলয়ের মুখ থেকে মেঘকে নিয়ে মজা কথাটা বের হতেই তার হাত থেমে গেল। কাটা গায়ে নুনের ছিটা পড়ল যেন। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপরই শ্রাবণের ঠোঁটে ধীরে ধীরে ফুটল এক শীতল ব্যঙ্গ ভরা হাসি। সে মাথা ঘুরিয়ে একবার তাকালো নিলয়ের দিকে, মাত্র 1 সেকেন্ডের জন্য, কিন্তু সেই 1 সেকেন্ডই নিলয়ের চোখ সরিয়ে নিল। শ্রাবণ ঠান্ডা গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠল, মেঘের নাম আর একবার মুখে নিলে তোর এই মুখ আমি ভেঙে দিব। কালকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না আজকেও ছাড়বো। নিলয় এবার নিজের জমে থাকা দুঃসাহসটা বের করে ফেলল। কি করবে? আবার মারবে? মারো দেখি। কালকে একা ছিলাম বলে কিছু করতে পারিনি, সাহস থাকলে সবার সামনে গায়ে হাত দিয়ে দেখাও আজ। এ কথা বলেই সে তেড়ে এলো শ্রাবণের দিকে। শ্রাবণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো বেপরোয়া ভঙ্গি নেই, বরং অদ্ভুত এক ধীর স্থিরতা। 2 হাত পকেটে ঢুকিয়ে সে সামান্য ঘাড় কাত করে নিলয়ের দিকে তাকালো। তার চোখ দুটো এখন আর মানুষের চোখের মতো নয়, হিংস্র রক্তচোষা পশুর নজর। ঠোঁটে ঠান্ডা নিষ্ঠুর হাসি। মা চাষিদের সামনে সে হাত তুলতে পারছে না, আর নিলয় সেই সুযোগটাই ভেবে লাফাচ্ছে। শ্রাবণের চোখের পাতা একবার ধীরে নাড়ালো, সতর্কতা বার্তা শেষবার। পর মুহূর্তেই শ্রাবণ নিলয়কে মারতে যাবার চূড়ান্ত মুহূর্তে হট্টগোলের মাঝে সিঁড়ি বেয়ে ভেসে উঠল এক জমাট গম্ভীর উপস্থিতি। মেঘের বাবা ফয়েজ আহমেদ। তার আগমন মাত্রই ঘরের কোলাহল আচমকা গলায় আটকে গেল। ফয়েজ আহমেদকে দেখে কোহিনূর বেগম বরাবরের মতো নাটকীয়তায় বিস্ফোরিত হয়ে ডুকরে কেঁদে উঠল। এক শ্বাসে ছুটে গিয়ে ফয়েজ আহমেদের সামনে দাঁড়িয়ে পড়ল সে। কান্নার স্বর এতটাই অতিরঞ্জিত যে উপস্থিত সকলে থমকে তাকিয়ে রইল, যেন কেউ অচেনা নাটকের নতুন কোনো দৃশ্য দেখছে। ভাইজান, দেখুন আমার ছেলে নিলয়কে শ্রাবণ কি হালে মেরেছে। আমি এর বিচার চাই ভাইজান। কথা বলতে বলতে সে প্রায় ফুঁপিয়ে উঠল, অথচ মুহূর্ত আগেও তার চোখে কণা মাত্র পানি ছিল না। এই অস্বাভাবিক কান্নার অভিনয় দেখে রাহেলা বেগম পর্যন্ত হতভম্ব। ফয়েজ আহমেদের মুখের কোণ শক্ত হয়ে এলো। প্রথমে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগম চুপচাপ নিচের দিকে তাকিয়ে আহত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। এরপর ফয়েজ আহমেদ ধীরে মাথা ঘুরিয়ে কোহিনূর বেগমের দিকে তাকালেন। গলা ভারী করে শীতল দৃঢ়তায় জিজ্ঞেস করলেন, কেন মেরেছে তোমার ছেলেকে? নিলয় ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। চোখের কোণ ভিজিয়ে কণ্ঠে কৃত্রিম ভাঙন টেনে সে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, ফুপা, আমি তো শুধু মেঘকে নিয়ে একটু মজা করেছিলাম, আর সেই কারণেই শ্রাবণ ভাই আমাকে এভাবে মেরেছে। এই বাক্যটুকুই যথেষ্ট ছিল। ফয়েজ আহমেদের ভেতরে জমে থাকা ক্রোধ হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠল। চোখ লাল, মুখ শক্ত। এক মুহূর্ত দেরি না করে তিনি ঝাঁপিয়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়ালেন। 2 হাতে তার গেঞ্জির কলার চেপে ধরলেন। আঙ্গুলের চাপে কাপড় কুঁচকে গেল। হারামজাদা, তোকে কতবার বলেছি আমার মেয়ের ব্যাপারে নাক গলাতে না, আর এখন কিনা আমার মেয়ের নাম করে মারপিট করে বেড়াচ্ছিস। এক্ষুনি নিলয়ের কাছে ক্ষমা চাইবি। শ্রাবণের ঠোঁটে তাচ্ছিল্যর এক ফালি হাসি ভেসে উঠল। সেই হাসিতে শুধু অদম্য অবজ্ঞা। নিলয়ের কাছে ক্ষমা, তাও চাইবে সে? অসম্ভব। ফয়েজ আহমেদ আবার কলার ঝাঁকিয়ে তুললেন। কি হলো, বধির হয়ে গেছিস? ক্ষমা চা।
শ্রাবণ এবার ধীরে চোখ তুলে তাকালো। ও কি মজা করেছে আপনি জানেন চাচা যান? আমার এত জানার দরকার নেই। নিলয় ওর মামাতো ভাই, একটু আধটু মজা করতেই পারে। তুই এখনই ক্ষমা চাইবি মানে চাইবি, আর সেটা এই মুহূর্তে। কথাগুলো কানে ঢুকতেই শ্রাবণের ভেতরের দম বন্ধ। আগুনটা আর সহনসীমায় রইল না। মুহূর্তের ভেতরেই দুহাত বাড়িয়ে ফজর আহমেদের কবজি শক্ত করে আঁকড়ে ধরল সে। ক্রোধের চাপে আঙ্গুলগুলো পাথরের মতো শক্ত। ধীরে ভয়ঙ্কর নিয়ন্ত্রণে গলার কাছ থেকে হাত দুটো নামিয়ে আনলো শ্রাবণ। মনে হচ্ছিল আর একটুখানি হলেই সে হাত দুটো ছুঁড়ে ফেলবে দূরে। ঠিক সেই সময়ে চোখ পড়ল আফসানা বেগমের দিকে। মায়ের চোখে অনুনয়, ঠোঁটের কোণে নীরব নিষেধ। মাথা নেড়ে এক টুকরো ইশারা রাগ করতে বারণ করলো। শ্রাবণের হাত কেঁপে উঠল। পরক্ষণেই তার দৃষ্টি সরে গেল রাহেলা বেগমের দিকে। মেঘের মা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ জোড়া আহত। শ্রাবণের বুকের ভেতর জমে থাকা শ্বাসটা ভার হয়ে উঠল। সে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। ধীরে ধীরে ফয়েজ আহমেদের হাত ছেড়ে দিল। ফয়েজ আহমেদ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন শ্রাবণের দিকে। শ্রাবণের জল শক্ত হয়ে জমাট ক্রোধ চেপে রেখেছে। কয়েক সেকেন্ড ফয়েজ আহমেদের হাত দুটো শূন্যে ঝুলে রইল। তারপর ধীরে ধীরে নামিয়ে নিলেন তিনি। ঘরে অদ্ভুত এক স্তব্ধতা নেমে এলো। হঠাৎ সবাইকে চমকে দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে শ্রাবণ উচ্চারণ করলো একটি মাত্র শব্দ, সরি। নিলয়ের মুখখানা হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল, যেন অপ্রাপ্য কোনো গ্রহ হঠাৎ তালুর মধ্যে এসে ধরা দিয়েছে। এই একটিমাত্র সরি সে শ্রাবণের আত্মমর্যাদায় মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ ফাটল ধরিয়েছে, তা সে নিখুঁতভাবে জানে। শব্দটা বাতাসে ঝরতে ফয়েজ আহমেদ তাতে দাঁত চেপে বিষম স্বরে ছুড়ে দিলেন, আমার মেয়ের ত্রিসীমানায় যেন তোকে আর না দেখি। শ্রাবণ ততক্ষণে নির্বিকার ভঙ্গিতে খেতে বসেছে। অনাসক্ত কণ্ঠে বলে উঠল, আমার বইয়ের কাছে আমি যাব, সেখানে আমাকে ঠেকানোর দুঃসাহস কারো নেই। তারপর মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে যোগ করল, খুব খিদে লেগেছে মা, খাবার দেবে নাকি বাইরে গিয়ে খেয়ে আসবো? এই অবহেলা মিশ্রিত ঔদ্ধত্য ফয়েজ আহমেদের রক্ত ফুটিয়ে তুলল। তিনি আবারও গর্জে উঠলেন, কে তোর বউ? কোন বউ? মেঘ আমার মেয়ে। আমার মেয়ের জীবনে নাক গলাতে এলে তার পরিণাম শুভ হবে না, এটা মনে রাখিস। বাক্য শেষ করেই ঝড়ের গতিতে স্থান ত্যাগ করলেন তিনি। তার পেছনে রয়ে গেল কেবল ভারী শ্বাস আর ভাঙা বাক্যর ধ্বংসাবশেষ। শ্রাবণের ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে আবার খাবারে মন দিল। শ্বশুর মশাইকে ক্রুদ্ধ করতে তার অদ্ভুত এক তৃপ্তি লাগে, আর সে আনন্দ সে লুকোয় না কখনোই। কোহিনূর বেগম আর নিলয় হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল দৃশ্যটার দিকে। রাহেলা বেগম কষ্ট চাপা স্বরে বলল, ভাবি এত দূর থেকে এসেছো, চলো অন্তত কিছু খেয়ে নাও। কোহিনূর বেগম মাথা নেড়ে উঠলেন, কণ্ঠে বিরক্তি ক্লান্ত স্বর, না বাপু, এইসব নাটক দেখার পর খাবার আর গলা দিয়ে নামবে না। আমি বরং যাই, পরে কোনো দিন আসবো। নিলয়ের হাত আঁকড়ে কোহিনূর বেগম সেখান থেকে বেরিয়ে গেলেন। পেছনে ফেলে রেখে গেলেন জমে থাকা অস্বস্তির স্তূপ। রাহেলা বেগম গভীর নিঃশ্বাস টেনে খাবারের দিকে এগুলেন। এক প্লেট খাবার মেঘের জন্য তুলে নিতে নিতে শ্রাবণের দিকে ফিরে বললেন, তুমি এমনটা করলে কেন শ্রাবণ? মেঘকে এইভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? ওর ভয়টার কথা তো তোমার অজানা নয়। মেয়েটা সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে, আমি চাইলেও পাশে থাকতে পারিনি। তোমার চাচাজান এসব জানে না, জানলে কি যে হতো ভেবেছো? মেজমা, মেঘের এটা প্রাপ্যই ছিল। নিলয় ভালো ছেলে নয়, ওর অনেক ক্ষতি করার চেষ্টা করছে। মেঘকে ঘিরে ওর মাথায় নোংরা কল্পনা বাসা বেঁধেছিল। আমি বহুবার সাবধান করেছি মেঘকে, কিন্তু সে শোনেনি। গতকাল সে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, তার চেয়ে এই সামান্য শাস্তি শ্রেয়। কথাগুলো রাহেলা বেগমের বুকের ভেতর ভার হয়ে নামলো। দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, এই কঠোরতা আসলেই তার দেখানো কথা ছিল, কিন্তু তিনি অসহায়। নিজের মেয়েকে শাসন করার অধিকারটুকুও যে তার নেই। আর কিছু না বলে খাবার প্লেটটা হাতে নিয়ে এগুতে চাইলেন। শ্রাবণ তাকে থামালো। টেবিল ছেড়ে উঠে নিজের হাতে প্লেটটা নিয়ে বলল, তোমাকে যেতে হবে না মেজমা, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু কিছুই হবে না। একবার এগিয়েই থেমে গেল সে।
হঠাৎ মনে পড়ল প্রয়োজনীয় কথা। পেছন ফিরে তাকিয়ে বলল, কাল সারা রাত আমি ওর সাথেই ছিলাম। চিন্তা করার কিছু নেই, ও শুধু তোমাদের মেয়ে না, আমার বউও বটে। এই কথা ছুড়ে দিয়ে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি এঁকে সে চলে গেল। রাহেলা বেগম তাকিয়ে রইলেন আফসানার দিকে। আফসানা ইশারায় তাকে আশ্বস্ত করলেন। দরজার কপাট ঠেলে মেঘের ঘরে ঢুকলো শ্রাবণ। জানলার পাশে দাঁড়িয়েছিল মেঘ। কপাটের শব্দে সে ঘুরে তাকালো। তাকেই থমকে গেল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে রইল শ্রাবণের দিকে। চোখে জমে থাকা অনুচ্চারিত ক্রোধ, মুখের রেখাগুলো শক্ত করে রেখেছে। ক্লান্ত দেহটা জ্বরের ভারে কাঁপছে। উচ্চারণহীন সেই রাগ তার চারপাশে অদৃশ্য এক অস্থির আবহ ছড়িয়ে দিচ্ছে। শ্রাবণ মেপে মেপে এগিয়ে এসে খাবারের প্লেটটা মেঘের সামনে নামিয়ে রাখলো। মেঘ একবার প্লেটের দিকে তাকালো, পরক্ষণেই স্থির দৃষ্টিতে শ্রাবণের চোখে চোখ রাখলো। সেই চাহনিতে জমে থাকা অভিমান ঢেউ তুলে উঠেছে। বুনো হরিণীর মতো উৎকণ্ঠিত চোখ দুটো কাঁপছে। অশ্রুর কিনারায় ধীরে হাতে প্লেটটা তুলে নিল মেঘ। এমনভাবে তাকালো যেন মুহূর্তেই উত্তাপে ভেঙে চুরমার করে দিতে চাচ্ছে সবটা। যেন মুহূর্তের উত্তাপে ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে সবটা। কিন্তু পরক্ষণেই আত্মসংযমের শক্ত বাঁধনে নিজেকে টেনে ধরল। কেন এখানে এসেছো? শ্রাবণ ক্ষীণস্বরে উত্তর দিল, তোর জন্য খাবার এনেছি। কাল থেকে কিছু খাসনি। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই মেঘের ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপ ছিটকে পড়ল। মনে হলো কাটা চামড়ায় নোনা জল ঢেলে দেওয়া হলো। সে হাসিটা গিলে নিয়ে স্থির দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকালো। কি ভেবেছ শ্রাবণ ভাই? এক প্লেট খাবার সামনে রাখলেই সব হিসেব মিটে যাবে? এত বড় শাস্তি চাপিয়ে দেওয়ার পরেও তুমি ভেবেছ আমি চুপচাপ সব মেনে নিব? শ্রাবণ কিছু বলতে যাবে, তার আগেই মেঘ হাত তুলে থামিয়ে দিল। আঘাত কেবল শরীরেই লাগে না, মনে ঢুকে শিকড় ও গড়ে। তুমি যা করছো সেটা শুধু আমাকে নয়, আমার ভেতরের মানুষটাকেও টুকরো টুকরো করে দিছে। ক্ষণিক বিরতি টেনে মেঘ আবার উচ্চারণ করলো, সব কিছু স্বাভাবিক হতে সময় লাগবে। ততদিন আমাকে একা থাকতে দাও। শব্দগুলো বাতাসে ঝুলে থাকতে থাকতেই শ্রাবণ নীরবে এগিয়ে এলো। মেঘের হাত থেকে খাবারের প্লেটটা সরিয়ে রেখে হাত দুটো তুলে রাখলো তার গালের রেখায়। স্পর্শটা অস্বাভাবিক কোমল। অনুতাপের ভারে নুইয়ে পড়া স্বরে সে ফিস ফিস করে বলল, ক্ষমা করে দিয়ে না জান, আমার ভুল হয়ে গেছে। মেঘ এক ঝটকায় তার হাত ঝেড়ে ফেলল। তোমার নোংরা মুখে আমাকে জান বলে ডাকবে না শ্রাবণ ভাই, চলে যাও এখান থেকে। শ্রাবণ এবার এক কদম এগিয়ে এলো। স্থির দৃষ্টিতে মেঘের চোখের গভীরে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কোথায় যাব ফুল? তুই আছিস বলেই তো আমার জীবনটা এতটা অর্থপূর্ণ। তোর সঙ্গে কাটানো সময় যেন আমার কাছে কোনো অসীম মহাবিশ্বের ভ্রমণ। তোকে ছেড়ে কোথায় যাব জান বল তুই? দরকার হলে জাহান্নামে যাও, তবু এখান থেকে চলে যাও। শ্রাবণের ঠোঁটের কোণে ক্ষীণ এক রাশ বক্রতা টেনে নিল। চোখে অদ্ভুত স্থির উন্মাদনা। একাই যাব? তুই যাবি না সাথে? মজা করো না, এখান থেকে বের হও। একটা মেয়ের ঘরে যখন তখন ঢুকে পড়া যে অভদ্রতা, সেটা জানো না তুমি? শ্রাবণ এক মুহূর্ত থমকালো, তারপর ধীর স্পষ্ট উচ্চারণে বলল, মেয়ে না তো। এক ধাপ এগিয়ে এসে শব্দগুলোকে ধারালো করে সে যোগ করলো, আমি তো আমার বউয়ের ঘরে এসেছি। আমার বউ, আমার জান, আমার ফুল। তার কাছে আমি চাইলে যে কোনো সময় আসতে পারি। শ্রাবণের চোখ মেঘের শরীরে উপর নিচ নামলো একবার। গলার স্বর আবারও খানিকটা খাদে ঢুকিয়ে ঠোঁট কামড়ে বলল, সেই অনুমতিপত্রটা অলরেডি আমার কাছে আছে ফুল।